মা যদি জানে খালামণি যে তুমি না বলে কই এমন সিদ্ধান্ত নিয়েছো, ভাবতে পারছো কি হবে? তিথি তাকালো ভাগ্নির দিকে। কথা বলার ধরন, চোখের দৃষ্টি অবিকল তার মায়ের মতো। বাবা তাহলে ঠিকই বলতো অভির কথা। তিথি নিঃশ্বাস ফেলল, কথা পাল্টিয়ে বলল, সে না হয় পরে দেখি, এখন এখান থেকে বের হই কেমন? তাল পাকা গরমের মৌসুম না, কিন্তু যেই গরম পড়েছে আমি নিজেই পেকে যাব। তারপর হড়বড় করে নামলো সবাই। প্রিয়তা অজ্জি এখনো বিস্ময়ে, তবে সেই বিস্ময় ভাবে সীমারেখা রুদ্রর মধ্যে নেই। ছেলে হিসেবে সে খুব দ্রুতই এসব কাটাতে পারে। ওদের দাঁড় করিয়ে বেবি ট্যাক্সি আনতে গেল রুদ্র। পুলক তিথি ওদের সাথেই দাঁড়িয়ে আছে। তখনই মোবাইল নিয়ে ওদের পাশে এসে দাঁড়ালো অভি, দৃষ্টি বিনস্ত মোবাইল স্ক্রিনে। পুলক এবার বলল, কিরে বুড়ি, তোর নাকি নুরুল স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হলো? এটাই সেই অভি না রে? হঠাৎ সবার সামনে বুড়ি বলাতে ভিমড়ি খেল প্রিয়তা। লজ্জায় কোণঠাসা হয়ে গেল ওর মন। চাচ্চু এমন কেন? নতুন বউ অভির সামনে এভাবে এত বড় ধীর মেখে বুড়ি বললে তার বুঝি লজ্জা লাগে না? প্রিয়তা মিহি কণ্ঠে প্রত্যুত্তর দিল। হুম। চোখে কৌতূহল জেগে উঠল পুলকের, চকমক করছে অদ্ভুত ভাবে। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সে। তিথি আগুন ধরিয়ে দিতে সাহায্য করলো। এর জন্যই তিথিকে ভালো লাগে পুলকের। অন্য 4-5টা মেয়ের মতো বিয়ের পর অধিকার দেখাতে আসে না, বলল। আগেই বুঝেছিলাম। ছোট ভাবি, তোর মা অভির যেভাবে পাই টু পাই বর্ণনা দিয়েছিল, ছেলেটা খাপে খাপে মিলে গেছে। তার উপর আমার প্রাক্তন শিক্ষক নুরুল স্যারের ছেলে, চেনা জানা তো একটু হবেই। কথাটা মন্দ বলেনি পুলক। নুরুল স্যার আজ প্রায় 20 বছর ধরে কলেজে পড়াচ্ছেন। পুলক আর প্রিয়তা অর্জির মতো অজস্র স্টুডেন্ট সে পড়িয়েছে এই চট্টগ্রামে। বাবার জন্য অভির আরো একবার গর্বে বুক ফুলে গেল। তবে তাজ্জব হলেও এই যে অভি হয়েছে অবিকল তার মায়ের মতো। অল্পভাষী, চোখে প্রগাঢ়তা, সব মিলিয়ে সবাই বলবে এই সেলিনার ছেলে। অভি দাঁড়ালো প্রিয়তার পাশে। বুক ড্রিম ড্রিম করে উঠল মেয়েটার। অভির কাছাকাছি থাকলেই এমন হয়, সবসময় হয় যখন সে কাছাকাছি থাকে। তবে শক্ত হলেও প্রিয়তার চোখ মুখ, তাকে দেখলেই অপমানগুলোর কথা মনে পড়ে বারবার। তিথি তা দেখে বলল, বাহ, অভি দেখি এখনই কেয়ার করা শিখে গিয়েছে। বলতে হবে প্রিয়তার সাথে দারুণ মানাবে, তাই না পুলক? অভি খেয়াল করলো প্রিয়তার মুখ বিবর্ণ হয়ে আছে। তিথির কথায় টুস প্রতিশব্দ করলো না। অন্য সময় হলে প্রতিক্রিয়া দেখাতো। আরো একবার স্পষ্ট প্রতীয়মান হলো ঠিক কতটা হেয়ালি করার চেষ্টা করছে সে অভিকে। অদ্রি দেখলো অভির কার্যকলাপ, কুনোই দিয়ে তাকে গুতা মেরে বলল, শুনুন অভি ভাইয়া, আমার বোনকে এখন একটু পরিমাণ জ্বালাবেন না। সেদিন ওর সাথে কি করেছিলেন ভুলিনি, কিন্তু ডিসিশন ফাইনাল। আপনি আমার কোনো দুলাভাই হবেন না। যত ভয়াবহ ষড়যন্ত্র করে পাকিস্তানিরা পূর্ববঙ্গ হস্তক্ষেপ করতে চেয়েছিল, তার থেকেও ভয়াবহ ষড়যন্ত্র করে প্রিয়তার সাথে আপনার বিয়ে ভাঙানি দেব। ফেস টু ফেস থ্রেট দিলাম, বুঝলেন? অভির হঠাৎ হাসি এসে পড়ল অজ্জির গম্ভীর ধরনের কথায়। বোনের সাথে শালি সাহেবাও পাল্টি খেয়েছে। হাসিটা আড়ালে রেখে অজ্জির দিকে তাকালো অভি, তবে সমানতালে সংকীর্ণ কণ্ঠে বলল, দেখা যাবে। রুদ্র এসে পড়ল বেবি ট্যাক্সি নিয়ে। তিথিকে নিয়ে পুলক প্রথমে যাবে সাক্ষাৎ ভিলাতে। নিজের পরিবারকে মানাতে খুব বেশি কষ্ট হবে না পুলকে। মার হারা ছেলে, খালামণির কাছে পেয়েছে মায়ের আদর। খালাতো ভাইগুলো তাকে নিজের ভাই মনে করত। প্রিয়তাদেরও তাই সে কম স্নেহ করেনি। আজও বেকার পুলক, সংসার চলবে। তিথি ঢাকায় যে চাকরি করছে সেই বেতনে। তবু পুলক জানে ওর হাত খরচে দিতে কেউ বিপত্তি করবে না। সর্বোচ্চ শাসি কথা শোনাবে সাক্ষাৎ ভিলার জমদূত রুদ্র অজ্জির বাবা ওরফে শাহেদ সাক্ষাৎ। এ লোকের ভয়াবহভাবে চটে যাওয়ার সম্ভাবনা আছে। বেকার ছেলে এভাবে বিয়ে করে বউয়ের টাকায় খাওয়াটা শুনে
পুলককে সর্বোচ্চ তুচ্ছ তাচ্ছিল্য করলো, পুলক আজ পরোয়া করবে না। খালা আছে, সে ঠিকই সামলে নেবে তার শর্ট টেম্পার্ড বুড়ো ছেলেকে। অভি বলল, তাহলে বাসায় গিয়ে কি বলবো আমি? কিছু বলতে হবে না, আপাকে ফোন করে বল ট্রেন আসতে দেরি হবে, ততক্ষণে বাসায় যাবি। সন্ধ্যার আগেই তোর খালুকে নিয়ে চলে যাব। বেবি ট্যাক্সিতে বসে পড়ল সবাই। প্রিয়তাও অভিকে এড়িয়ে গেল নীরবে, আর সেই এড়ানোটা পুলকের চোখে ঢাকা দিল না। ভাইয়ের এই মেয়েটাকে ভালোভাবেই চেনে সে, হয়তো এখনো সহজ হতে পারেনি। আর অভিকেও দেখলে বোঝে না এ এক্সট্রোভার্ট না, মনের অনুভূতি মনে চেপে রাখবে সে। পুলক বুঝল এই দুজনের রসায়ন করতে হলে যা করার তাকে করতে হবে। এর জন্যই প্রিয়তার মা ডেকে পাঠিয়েছে তাকে। বেবি ট্যাক্সিতে ওঠার সময় খেয়াল হলো আর সিট নেই। রুদ্র সামনে, অত্রি, পুলক আর তিথি পেছনে, প্রিয়তার বসা একেবারে অসম্ভব। এটা হওয়ারই ছিল। ওদের ধারণা ছিল চাচু যেহেতু একা আসবে, অনায়াসে 4 জন হয়ে যাবে, তাই স্টেশনে আসার সময় কোনো গাড়ি ভাড়া করেনি। তিথি বলল, এমা, প্রিয়তা কোথায় বসবে তাহলে? আর একটা ট্যাক্সি ভাড়া নিতে হবে তো। চিন্তার ভাঁজ পড়ল সবার কপালে। আর সে দুশ্চিন্তা উড়িয়ে পুলক বলল, আরে কোনো ব্যাপার না গিন্নি সাহেবা, ব্যবস্থা হয়ে গেছে। এই অভি, এদিকে আসো তো। চলে যাচ্ছিল অভি, এমন গলা হাঁকানোতে পেছনে ফিরল, দেখলো পুলক ডাকছে। অভি এগুলো তাদের দিকে, জিজ্ঞেস করলো, ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কিভাবে যাবে এখন? বাইক এনেছি। তাহলে তো ভালোই, প্রিয়তাকে তোমার সাথে নিয়ে যাও তো, জায়গা হবে না এখানে। অভি কিঞ্চিত অবাক হলো। আশা করতে পারেনি কাঙ্ক্ষিত সেই সুযোগটা অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবে। প্রিয়তার দিকে তাকিয়ে দেখলো ভরকে গেছে মেয়েটা। চট করে বলল, প্রয়োজন নেই চাচু, আমি রিক্সা দিয়ে যাব। প্রয়োজন না হলে প্রয়োজন বানিয়ে নে। অভির সাথে যাচ্ছিস তুই, কোনো কথা শুনবো না। নাইলে তোরে বুড়ি ছাড়ার যেই কয়টা বিশ্রী নামে ডাকতাম সবগুলো এখানে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকবো। বাধ্য হলো প্রিয়তা, নত যেন হলো মন। কৌশলে এড়িয়ে যাওয়াটা ব্যর্থ হয়ে দাঁড়ালো, চরমভাবে ব্যর্থ। চোখের সামনে তাকে ভৎসনা করে শাসা করে ছুটে এলো গাড়ি। চোখের সামনেই তাকে ভর্সনা করে শাসা করে ছুটে গেল গাড়ি। স্টেশনের প্রান্তরে দাঁড়িয়ে রইল দুজনে। অভি হাসলো জয়ের হাসি। এত এড়িয়ে যাওয়ার পরও শেষমেশ তার কাছে ধরা দিতে হলো ভেবে তা যেন গা চারা দিয়ে উঠল। রাগে ব্রহ্মতালু ফেটে পড়ল প্রিয়তার, তবে কিছুই করার নেই। অভি বাইক নিয়ে এলো। রোদের প্রকটতা এড়াতে চোখে পড়ল কালো চশমা। নির্বিকারেই বলল, বাইকে উঠো প্রিয়তা। এক সুদর্শন যুবকে বাইকে ওঠার অভিজ্ঞতা প্রিয়তারই প্রথম, আর এই যুবকটিও নাকি তার হবু বর। অভি যখন নির্বিকারে বলল, বাইকে উঠো প্রিয়তা, মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল প্রিয়তার দুর্বল হৃদয়। কোণঠাসা হয়ে উঠল মন। এক মুহূর্তে ইচ্ছে করছিল সমস্ত রাগ দুঃখ ক্ষোভ ভেঙে ছেলেটাকে জড়িয়ে ধরতে, কিন্তু কেন করবে সে এমন? এই যে 2-3 দিন কেটে গেল, অভিকে একবারও প্রিয়তাকে সরি বলেছে? একবারও দুঃখ পেয়েছে মনে মনে? সরি তো দূরের কথা, প্রিয়তার ধারণা এই মানুষটা হয়তো অনুতপ্তও হয়নি। অথচ শুধু অভি জানে প্রিয়তাকে নিয়ে সেদিনকার নিষিদ্ধ কল্পনার জন্য সেই খারাপ ব্যবহার কতটা তাকে বিদ্ধ করেছিল। অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠে বসল প্রিয়তা। অন্যমনস্কতার জন্য ওঠার সময় চেপে ধরল অভির কাঁধ। অভি হাসলো অগোচরে, বাইক স্টার্ট দিল। প্রিয়তা মাঝখানে রেখেছে চীনের মহাপ্রাচীরের মতো দূরত্ব। অনায়াসে এখানে একটা নাদুস নুদুস মানব বসতে পারবে। অভি ভ্রু কুচকালো, পিছে মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, মাঝখানে চীনের মহাপ্রাচীরের মতো বাংলাদেশ মহাপ্রাচীর স্থাপন করার পরিকল্পনা আছে? থাকলে বলো, প্রধানমন্ত্রীকে সংসদে অধিবেশন করার জন্য আহ্বান জানাবো তাইলে। অভির সূক্ষ্ম অপমানটা গায়ে গরম তেলের মতো ফটফটে শব্দ ফুটে উঠল প্রিয়তার। বিরক্ত অনুভূতির বিদ্ধ করল তাকে। চোখ ছোট ছোট করে বলল, ফালতু কথা বন্ধ করে বাইক স্টার্ট করুন। ভেবে দেখো, এর আগেও পড়ে পড়ে মাথা ফাটিয়ে ডিপার্টমেন্ট একাকার করেছ, আবার পড়ে হাত পা ভাঙলে এখানেই এতিম শিশুর মতো ফেলে চলে যাব। রিরি করে উঠল প্রিয়তার আত্মসম্মানে টইটুম্বুর মন।
নিজের কথা বজায় রাখার জন্য এক চুলো অভির কাছে ঘেঁষে বসলো না। অভি হতাশ হলো। এই মেয়েকে বসে আনতে বেগ পেতে হবে। অজ্জি থেকে ভালোই মিলিটারি ট্রেনিং নিয়েছে। অভির মাঝে মাঝে রাগ হয় অজ্জির প্রতি, অসহ্য ধরনের রাগ। গল্প উপন্যাসের শালি সাহেবের মতো এই মানবীর মোটেও দুলাভাই ভক্তের অস্তিত্ব নেই। একে যে একে যে বিয়ে করবে তার জীবন খণ্ড যুদ্ধে জর্জরিত থাকবে, এটা নিশ্চিত। প্রিয়তার থেকে দৃষ্টি সরিয়ে বাইক চালানোতে মগ্ন হলো অভি। প্রিয়তা হাফ ছাড়ল। অভি বিনা বাক্যে মেনে নেবে তা ভাবতে পারেনি। চট্টগ্রামের এলোমেলো পথ ধরে ছুটে চলেছে বাইকটি। পথের বাঁকে বাঁকে চোখে পড়ছে ভুতুড়ে ধরনের পুরনো সেই ঐতিহ্যবাহী তরুগুলো। প্রিয়তার খেয়াল হলো পথটা একটু বেশি আঁকাবাঁকা, বারবার সামনের দিকে ঝুঁকে পড়ছে। দ্রুত যাচ্ছে বাইক। প্রিয়তার নিজেকে সামলাতে হিমশিম খেতে হলো। এভাবে থাকলে নির্ঘাত সে পড়ে যাবে পেছন দিয়ে। অভিকে ধরার চিন্তা এলো, তা দ্রুত মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আচমকা রাস্তার মাঝে ব্রেক আসতে প্রিয়তা সাথে সাথে ধাক্কা খেলো অভির পিঠের সাথে। ভয়ে খামচে ধরল কাঁধ। অভি তারপর বলল, আগেই বলেছিলাম, এবার বুঝলে তো? পুলকের ধারণা আসলেই সঠিক ছিল। সে যে একেবারে বউ নিয়ে হাজির হবে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই করেনি তেমন কেউ। যেন সবাই আগে ভাগে জানতো পুলকের দ্বারা সব সম্ভব। সাক্ষাৎ ভিলাতে যখন সে ঢুকলো, প্রথমেই মুখোমুখি হলো মানিকের মা। তাকে দেখিয়ে হাসি মুখে বলল, মানিকের মা, এই দেখো আমার সুন্দরী গিন্নি সাহেবা। তখনই হাতে থাকা থালা বাংলা ছায়াছবির মতো ঝনঝন শব্দ করে পড়ে গেল নিচে। কাকের গলা হিসেবে এই লেনে মানিকের মার মতো ছুটা কাজের বুয়ার বেশ সম্ভ্রম আছে। সে আহাজারি কণ্ঠে বলল, হায় হায়, ভাবিরা কই গো আপনারা? ও খালাম্মা, দেখেন আপনার ভাগনা বিয়া করে বউ লয়ে আইছে। মানিকের মার ধারণা ছিল অন্য 4-5টা পরিবারের মতো বজ্রপাত পড়বে সাক্ষাৎ ভিলাতে এবার। সবাই মিলে খুবই গম্ভীর সমাবেশ করবে, একটা বিচারে আসবে। তবে সে ভুলে গিয়েছিল এ বাড়িতে এমন কিছু কখনই হয় না, কারণ নাটক এখন এখানকার নিত্যদিনের রুটিন। প্রিয়তার দাদি যখন দেখলো তার ছোট্ট করে ও প্রত্যুত্তর করে বিরক্তি সুরে বলেছিল, বউ লইয়া খাম্বার মতো দাঁড়ায় আসস কেন বেটা, ভেতরে বয়। ঘটনা প্রিয়তার রুদ্র অজ্জির বাবার অফিসের ফোনে পর্যন্ত গড়ালো। তবে তারাও এতটা হতভম্ব হলো না যতটা প্রিয়তা অজ্জি আর রুদ্র হয়েছিল। রুদ্রর বাবা শুধু থমথমে গলায় বলেছিল, বেকার থেকে বিয়ে করার খুব শখ হয়েছিল মশাই, তাই না? আমিও দেখব কতদিন পা তুলে আরামে বসে খাই। অপমানটা হজম করে নিল পুলক। খালার এই বড় ছেলের কাছ থেকে এমন শাসানো কথা শোনাটাই স্বাভাবিক, বরং স্বাভাবিকভাবে মেনে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বললেই অস্বাভাবিক হয়ে দাঁড়াতো। প্রিয়তা বসে আছে সোফার এক কোণে। কিছুক্ষণ আগে অভির সাথে ফিরে এসেছে বাড়িতে। বউ আদর করা হচ্ছে এখন তিথিকে। প্রিয়তার মা আর চাচি মিলে তিথির সাথে শুরু করেছে রাজ্যের আলাপ। মানিকের মার মুখ ভার। আসন্ন ঝগড়াঝাটির কথা ভেবে মনে মনে পুষে রাখা নিষিদ্ধ আনন্দটা চরমভাবে ব্যর্থ হওয়ায় মুখে পুদিনা পাতার মতো চুপসানো। প্রিয়তা ডান দিকে তাকালো। অভি বসে আছে অরিনের পাশে। কি নিয়ে কথা বলছে বোধগম্য হলো না। অরিন প্রিয়তার ছোট বোন হলেও প্রিয়তার মতো না। পড়াশোনায় ভালো, তবে কথা জমাতে বেশি ভালোবাসে। তখন অভির সাথে এই তরুণী কি বিষয়ে আলাপ করছে কে জানে। দাদি তখন বলল, এই প্রিয়তা, অভির জন্য শরবত নিয়ে আয়। নাচ জামাইটা কখন থেকে এভাবে বইসা আছে। প্রিয়তা অপ্রস্তুত হলো। দাদি অভিকে নাচ জামাই বলাতে নিজের কাছে অন্যরকম ঠেকলো। তাকালো সে অভির দিকে, চমক খেলো। অভি তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ, ঠোঁটে চাপা হাসি, চোখে কাজ করছে কৌতুক। প্রিয়তা বুঝতে পারল না অভির এই আমূল পরিবর্তনের কারণ। নতজন হয়ে সে শরবত বানিয়ে নিয়ে এলো, এগিয়ে দিল অভিকে, বলল, এই নিন। অভি নিল। এক ঢোক গিলার পর সপ্রশ্নে তাকালো প্রিয়তার দিকে, ভ্রু কুচকে বলল, শরবতে লবণ দেওয়া হয় জানতাম না তো। নয়নজোড়া বিস্ফোরণে ফেটে পড়ল প্রিয়তার। লবণ মানে?
অভির ব্যবহারে অন্যমনস্ক হয়ে শরবত বানানোর সময় সে কি সত্যিই চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে? প্রিয়তার চাচি শুনে ফেলল এই কথা। প্রিয়তাকে চোখ পাকিয়ে বলল, শরবত বানানোর সময় কি মন চাঁদে তুলে রেখেছিলি প্রিয়তা? সে শরবতের গ্লাস নিয়ে নিল অভির থেকে, সলজ্জ হয়ে বলল, একটু অপেক্ষা করো অভি বাবা, ও হয়তো খেয়াল করেনি, আমি বানিয়ে আনছি। প্রয়োজন নেই আন্টি, আপনি শুধু এক গ্লাস পানি দিন, আমাকে যেতে হবে একটু দ্রুত। অজ্ঞতায় প্রিয়তাকে দিয়ে পানি পাঠালো বড় আম্মু। অভির কাছে যাওয়ার পূর্বে প্রিয়তাকে শাসানো গলায় বলল, আর কোনো অকাজ করিস না কিন্তু, তোর মা এখনো খেয়াল করেনি তুই শরবতে চিনির জায়গায় লবণ দিয়েছিস। জানলে সবার সামনে ধমকে বাড়ি তুলে ফেলতো। এখন পানির গ্লাস দিয়ে চুপচাপ যা ছেলেটার কাছে, তাকে দরজা পর্যন্ত গিয়ে বিদায় দিয়ে আসবি, বুঝলি? হুম। যা তাহলে। দরজার কাছে অভিকে দিয়ে আসার সময় অভি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে একটা ছোট প্যাকেট বের করে ধরিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা হতভম্ব হলো, বলল, কি এটা? চিনো না? এটা বাদাম। বাদাম দিলেন কেন? অপ্রস্তুত হয়ে বলল প্রিয়তা। অভি তৎক্ষণাৎ উত্তর দিল না। গেটের বাইরে ভিড়ানো বাইকে বসে পড়ল। প্রিয়তার দিকে তাকিয়ে দিল গা জ্বালানো হাসি, বলল, বাদাম খেলে বুদ্ধি খুলে ম্যাডাম, তোমার বুদ্ধি সহ মাথাটাও খুলবে। যখন তখন অন্যমনস্ক হয়ে তাইলে চিনির জায়গায় লবণ দিতে পারবে না। বিয়ের আগে নিজের ফ্যামিলির মান ইজ্জত লুটলেও বিয়ের পর আমার মান ইজ্জত লুটার চিন্তাভাবনা করতে পারবে না। প্রিয়তা তিরিক্ষি মেজাজে তাকালো অভির দিকে, বলল, আপনিও আমায় বিয়ে করার চিন্তা ঝেড়ে ফেলে দিন। আপনাকে বিয়ে আমি করব না, কিছুতেই করব না। বিয়ে না করার জন্য যা যা করার সবই আমি করব। আর তোমাকে বিয়ে করার জন্য আমার যা করা দরকার সেগুলো সবটাই আমি করব, বুঝলে মিস তাহমিনা প্রিয়তা? সো অভিমানী মন নিয়ে আমায় ইগনোর করা যেমনটা তুমি করতে পারবে না, তেমনি অদ্রির সাথে পাকিস্তানি স্বৈরাচার পদক্ষেপও নিতে পারবে না। অভি তার থেকেও 2 ডিগ্রি উপরে। হ্যাভ এ নাইস ডে। শুকনো কাগজের মতো হয়ে গেল প্রিয়তার তিরিক্ষি মুখ। হতভম্ব দৃষ্টি এড়াতে পারল না। অভি তখন চলে গিয়েছে দৃষ্টি সীমানার বাইরে। লেন এখন নীরব, কোলাহলবিহীন। প্রিয়তা অদূরে দাঁড়ানো দেবদারু গাছের দিকে তাকালো। সেও যেন বিদ্রুপ করে বলছে, আশ্চর্য হচ্ছ কেন প্রিয়ন্তা? ধৈর্য ধরো, আজ অভি ভয়াবহ দুটো কথা বলেছে, কাল চুমু খেয়ে ফেলতে পারে। অল দ্য বেস্ট। মাঝরাতে বর্ষণকে বলা হয় প্রেমের বর্ষণ। এই সময় প্রকৃতি হয়ে যায় স্নিগ্ধ। চট্টগ্রামের মতো এলোমেলো পাহাড়ি শহরে সেই মুগ্ধতা যেন আরো চনমনে হয়ে ওঠে। বাতাসে হাসনাহিনার মতো প্রেমের ঘ্রাণ। প্রিয়তা নিভে যাওয়া আলোর মতো বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটা 12টায় হানা দিয়েছে। পেছনের খাটে স্তব্ধ মূর্তির মতো বসে থাকা রুদ্র আর অজ্জি। অরিন নেই, সে পাশের রুমে গলা ফাটিয়ে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করছে। কানে আসছে সেগুলো প্রিয়তার। নীরবতা কাটিয়ে হঠাৎ অজ্জি বলল, অভি ভাইয়া সেদিন তোকে এত ভয়াবহ কথা বলে গেল, আর তুই জানাচ্ছিস এগুলো? এখন জানাচ্ছিস? প্রিয়তা অবনত হলো, সব বিস্ময়ে বলল, এগুলো আর যাই হোক, তোকে বলার মতো কিছু না অদ্রি। তোকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই। পরে দেখা যাবে এলাকার সদ্য ফুটে ওঠা বাচ্চারাও জানবে সেদিন উনি আমায় কি বলেছিল। এমন কটূক্তি শুনে নাক ফোলালো অজ্জি। রুদ্র হাসছে, বলল, যাক, কাহিনী দেখি টান খেলো মাম্মা। অভি ভাইয়ার মতো মানুষও পাল্টে নিল। কত না বন্তি, বেড়ায় খাত ধারা, নাকের ডগায় ইগো, কথা বলে না, হাসে না। আর সেই বেড়ায় এখন তোকে যেভাবেই হোক বিয়ে করবে বলে পণ করেছে। পুরাই দোষ। তোর জোসের মাথা মুন্ডু। শুন রুদ্র, আমি এই অদ্রি থাকতে প্রিয়র বিয়ে ওই ঘাটতারা ব্যাটার সাথে হতে দেব না। তার সুদর্শক রূপ ধুয়ে ধুয়ে তুই পানি খা। কি পেয়েছেটা কি ওই শালায়? ইচ্ছা হলে সবার সামনে অপমান করে বেড়াবে, আর ইচ্ছা হলে ধরে বেঁধে বিয়ে করবে। মেয়েদের কি এরা মানুষ মনে করে না? তোরে কি বলবো, ছেলে মানুষদের জাতি হলো ছুঁইচার জাতি। একজন দিয়ে জীবনে মেয়েদের পেট ভরবে না। আজ আমাদের প্রিয়রে তুলু তুলু করে রেখে ঠিকই তোর মতো অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবে। অদ্রির ছেলে বিদ্বেষী মনে এবার হানা দিল ইতিহাসের রমণীর মতো বিদ্রোহ। আর অদ্রির প্রকোপে সায় দিল প্রিয়তাও।
রুদ্র হাজারটা বোঝানোর পরও প্রিয়তা কেন যেন সবকিছু ধাতস্থ করতে পারল না। অদ্রি এবার বলল, শোন প্রিয়, আমি অভিভাইয়ার ব্যাপারটা বুঝে শুনে বলছি। অভিভাইয়া ছেলে হিসেবে পারফেক্ট, বাট তোর জন্য না। যে বেটায় আমার জনকে সবার সামনে ধমকে বেড়ায়, তার সাথে কিছুতেই আমি বিয়ে হতে দেবো না। দরকার হলে বিয়ের দিন তাকে কিডন্যাপ করে বস্তায় ভরে পানিতে ফেলে দিয়ে আসবো, আর তার বন্ধু অন্তর সাথে সুখের সংসার করব, তবুও না। এভাবে কথা বলতে বলতে কেটে গেল সময়। অদ্রি এখন যত সাহস দেখাচ্ছে অভির সামনে তা এক চুলও পারবে না। এটা রুদ্র প্রিয়তা দুজনেই ভালো মতো জানে। প্রিয়তা এবার পাশের রুমে গেল, দেখলো অরিন পড়ছে এখন গভীর মনোযোগে। তারই পাশের রুমে যে ওরা তিনজনে বিরাট আলোচনার পর্ব শেষ করলো তার কোনো হদিশ নেই। প্রিয়তা ঢুলুঢুলু হয়ে বলল, কিরে ঘুমাবি না? এই তো আসছি। রুদ্র ভাইয়া চলে গিয়েছে? ও এতক্ষণে ঘুমিয়েও গেছে মনে হয়। অদ্রি আপু কই? আমি ওই রুমে পড়লে তো আপুর আর প্রেমালাপ হয় না ভালো মতো, তাই তো এই রুমে বসে পড়ছিলাম রাতে। সেদিন কোন ছেলের সাথে নাকি কথা বলছিল, আমি তখন টেবিলে বায়োলজি পড়ছিলাম। এসে কি ধমক বললো, বায়োলজি এভাবে চিল্লিয়ে পড়বি না আমার সামনে। অরিনের অভিমানী কণ্ঠে হেসে দিল প্রিয়তা, বলল, আরে ওর কথা, এখন বই রেখে ঘুমাতে আয়। সন্ধ্যার পর থেকে দেখছি পড়েই যাচ্ছিস। এসএসসিতে গোল্ডেন পাইতে চাইলে পড়বি ভালো কথা, এজন্য নিজেকে এত হেয়ালি করবি? আরে কাল পরীক্ষা আছে স্কুলে। বিকেলে তিথি চাচির সাথে গল্প করার সময় তো মনেই ছিল না এই কথা, জানলে এমন হতো না। লাইট অফ করে নিজেদের রুমে ঢুকলো দুজন। অদ্রি ঘুমোচ্ছে মরার মতো, ঘুমের মাঝে ভূত ভূত বলে চেঁচিয়ে উঠেছে। বৃষ্টির গতি কমেছে, পরিবেশ এখন শীতল স্যাঁতস্যাঁতে। অরিন বলল, আপু ঘুম আসছে না। তোরও কি অদ্রির মতো প্রেম প্রেম পায় নাকি? কি যে বলো, আমার দুদিন বাদে পরীক্ষা, আর এসবের সময় দিব ভাবছো? আচ্ছা শোনো না, তোমার এরকম ফিলিংস হয় না? কিরকম? ওই যে প্রেম প্রেম টাইপ ফিলিংস, মাঝে মধ্যে অভিভাইয়ের সাথে কথা হয় না লুকোচুরি করে? প্রিয়তার মনে বিস্ফোরণ ঘটল। অরিন তো এমন মেয়ে নয়, তাহলে এসব কি বলছে? তুই কি মিথি নামের কাউকে চিনিস তোর স্কুলের? চিনবো না কেন, তুমি তোকে পড়াও। ওর থেকে 10 হাত দূরে থাকবি। কেন যেন মনে হচ্ছে ওর ভাইরাস তোর মাথায় ঢুকেছে। অরিন চোখ ছোট ছোট করে ফেললো, বুঝলো প্রিয়তা খানিকটা রেগে গেছে কথায়। ওর আগে বোঝা উচিত ছিল প্রিয়তা অমন মেয়ে না। অদ্রি আপুর সাথে উঠে বসেও প্রিয়তার মধ্যে ওই ব্যাপারটা আসেনি। অরিন জড়িয়ে ধরলো আপুকে, বলল, আচ্ছা আচ্ছা সরি, আর জীবনে এমন প্রশ্ন করবো না। এখন চুলে বিলি কেটে দাও তো। প্রিয়তা হেসে আনমনে চুমু খেলো অরিনের কপালে। নন্দলাল সড়কে তুমুল ভিড়। স্কুল ছুটি হওয়াতে হুড়মুড় করে বেরোচ্ছে ছেলেমেয়েরা। কাঠফাটা রোদ, বিভৎস বাতাস। প্রিয়তা অপ্রতিভ হলো, ঘেমে নিয়ে একাকার হলো বেগুনি সুতির জামা। গাছের শুকনো পাতার ফাঁক করে হানা দিয়ে আসা রোদ পড়ছে মুখে আর বাদামি চোখের ওপর। ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজালো বার কয়েক। তিক্ত লাগছে সময়। না, মিথি তো বের হবার নামই নিচ্ছে না স্কুল থেকে। জীবনে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছে, এ এক মিথিকে পড়িয়ে ওর জীবনের কষ্ট বেড়ে গেল রেল ইঞ্জিনের ধোঁয়ার মতো করে। আজ সকালে মিথির মা ফোন দিয়ে প্রিয়তাকে বলেছে স্কুলের অপোজিটে বইয়ের দোকান থেকে ওর একটা বই কিনে দিতে। 3 দিন ধরে তিনি মিথিকে তাড়া দিচ্ছিলেন, অথচ মেয়েটার কোনো রাস শব্দ নেই। বেশ কিছুক্ষণ পর এলো মিথি। প্রিয়তাকে দেখে দাঁত কেলিয়ে হাসি দিল। বই কিনতে সময় চলে গেল আরো। তারপর মিথি হাহাকার কণ্ঠে বলল, ও আপু, একটা পেস্ট্রি টেস্ট্রি খাইয়ে দাও না, ক্ষুধায় পেটে ইঁদুর ডিস্কো ডান্স করছে। প্রিয়তা ওকে নিয়ে মোড়েরই একটা শপে গেল, কিনে দিল চকলেট মিনি সাইজ কেক। তবে সেখানে গিয়ে আরো অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শান্তনু প্রিয়তাকে দেখে খুশিতে চেঁচিয়ে বলল, আরে বৌমনি। কেঁপে উঠল প্রিয়তা, পেছন ফিরে হতভম্ব হলো। শান্তনু দাঁড়িয়ে আছে, নাদুস নুদুস শরীরের পেছনে ঝুলানো স্কুল ব্যাগ। গালগুলো লাল হয়ে আছে রৌদ্রে দৌড়াদৌড়ির কারণে। পাশে দাঁড়ানো তার হবু শ্বশুর মশাই ওরফে নুরুল স্যার, সবসময়ের মতো ফর্মাল লুক,
চোখে চশমা, ভদ্রলোক, রাগী মানুষ। কলেজ পড়াকালীন সকল ছাত্রছাত্রীরাই তাকে গম্ভীর বলে চিনত। তবে প্রিয়তাকে দেখে তার ঠোঁটে প্রাণবন্ত একটা হাসি। ঘটনা এখানেই শেষ হলেও পারত। তবে প্রিয়তার ভাগ্য এখন চলমান উপন্যাসের পাতার মতো। অবাকতার রাজ্যে হানা দিতে না দিতেই শপের দরজা দিয়ে ঢুকলো অভি। তার চোখে সানগ্লাস ইতিমধ্যে খুলে শার্টে ঝুলিয়ে রেখেছে। বিস্ময় ভাব অভির চোখে মুখেও, তবে তার চেয়ে বেশি রম্য হাসি। মিথি খুশিতে গদগদ হয়ে বলল, বাবা, পুত্রবধূর ঠিকানা পেয়ে একই সাথে শ্বশুর, দেবর, বর সবগুলো উড়ে এসে জুড়ে বসেছে। কাজী ডাকো আপু, এখনই বিয়ে সেরে ফেলো। এই মুহূর্তকে স্মরণীয় বরণীয় রেখে সাক্ষী না হয় আমিই থাকবো। মিথির কথাটা বলতেই দেরি, ঠাস করে মেয়েটার মাথায় বাড়ি মারল প্রিয়তা। মিথির খুশিতে ঝুমঝুম করা মুখ নত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে কয়েক সেকেন্ডে, তাই প্রিয়তা নুরুল স্যার ওরফে হবু শ্বশুর মশাই এবং তার বাতাসে ফুলে ওঠা বাচ্চা দেবর তা দেখতে পারেনি। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, কেক খাওয়ার শব্দ ছাড়া তোর মুখে যেন আর কোনো শব্দ না শুনি। মিথি আর চোখে তাকালো। গদগদ করা মুখে এখন নিখোশ, গদগদ করা মুখ এখন নিকশ কালো। হিম ধরা গলায় বলল, তুমি খুব খারাপ আপু। কই তোমার বিবাহের সাক্ষী হতে চেয়েছিলাম, আর তুমি সবাইকে সাক্ষী রেখে আমায় মারলে। পরে যদি আমার সাহায্যের দরকার পড়ে, আমার অনলাইন প্রেমিকদের কসম, জীবনও তোমায় হেল্প করব না। প্রিয়তা কঠিন চাউনি দিল, তবে কিছু বলল না। হবু শ্বশুর মশাই ইতিমধ্যে এগিয়ে আসছেন। প্রিয়তা শশব্যস্ত হয়ে বলল, আসসালামু আলাইকুম। ভদ্রলোক আরো হাসলেন। এর জন্যই হয়তো প্রিয়তাকে এত পছন্দ করেন তিনি। আজকালের মেয়েরা সালাম দেওয়া তো দূরে থাক, বড় কেউ এলে তাদের সম্মানার্থে একটু যে দাঁড়াতে লাগে তাও জানে না। অথচ প্রিয়তা সেদিকে একেবারেই অন্যরকম। কলেজে পড়ানোকালীন সময় প্রিয়তাকে তিনি যখন দেখেছিলেন তখনই বুঝেছিলেন ভদ্রতার শিক্ষা এম এর চূড়ান্ত। নুরুল স্যার প্রত্যুত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা প্রিয়তা? এই সময় এভাবে তোমার দেখা পাবো আশা করিনি। প্রিয়তা একটু একটু করে চোখ বাঁকিয়ে অভির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাবার বাধ্যগত ছেলে অভির ঠোঁট কোলে এখন একটা প্রগাঢ় হাসি। চোখে মুখে খেলা করছে কৌতূহলতা। প্রিয়তা অবনত হলো, বিভ্রান্ত হলো অভির এমন কার্যকলাপে। ভদ্রলোককে বলল, আসলে আমার স্টুডেন্ট মিথিকে কেক খাওয়াতে নিয়ে এসেছিলাম এখানে। বলে সে তাকালো মিথির দিকে। মিথি দুগাল হেসে তাকে অভিবাদন জানাতে যাবে, তখনই চতুরতার সাথে মিথির হাত চিমটে লাল করে দিল প্রিয়তা। চোখ গরম করে ইশারায় বলল সালাম দিতে। মিথি সাথে সাথে থতমত হয়ে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। বিভৎস মেয়ে, সালাম কিভাবে দিতে হয় সেই আক্কেলটা পর্যন্ত মিথির কিশোরী মাথায় নেই। তবুও অভিভূত হলেন নুরুল স্যার। বললেন, বাহ, স্টুডেন্ট দেখি তোমার মতোই ভদ্র বিনয়ী প্রিয়তা। কথায় আছে না, গুরু যেমন শিষ্য তেমন। প্রিয়তা শুকনো কেশে উঠল। মনে মনে অত্যন্ত কুৎসিত গালাগাল দিল যে এত বিশ্রী প্রবাদের রচনা করেছে। নুরুল স্যার যদি জানতো এই সুন্দরী কিশোরী পেকে ঝুরঝুরে হয়ে গিয়েছে, এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে থাকতো। শান্তনু এগুলো প্রিয়তার দিকে বলল, এই আপু, তোমার কি আমার কথা মনে পড়ে না? আগে তো কত আসতে আমার সাথে গল্প করতে, খেলা করতে, আর এখন তো তোমায় খুঁজেই পাওয়া যায় না। প্রিয়তা বলল, আরে সময় পাই নাই তো শান্তনু, একদিন আসবো সময় করে। ভদ্রলোক নিজের ছোট ছেলের জন্য বেকারি থেকে পেস্ট্রি কেক আর বাড়িতে শুকনো খাবার হিসেবে টোস্ট বিস্কুট নিলেন। প্রিয়তাও চট করে মনে পড়লো বিস্কুট নেওয়ার কথা। ফুপি নিতে বলেছিল তুষিরুষির জন্য, কিন্তু এখন নিলে ব্যাপারটা কটু দেখায়, বিধায় আর নিল না। পুরোটা সময় বাবার আদর্শ ছেলে হয়ে রইল অভি। ভয় হোক বা সম্মানে বাবার সামনে প্রিয়তার সাথে একটু কথা পর্যন্ত বলল না। মেয়েটার সাথে কথা বলার জন্য মনে ঝড় উঠলেও সে হয়ে রইল সাগরের ন্যায় স্থির। মিথি বেরোলো প্রিয়তাকে নিয়ে বেকারি থেকে। বের হলো অভিরাও। নুরুল স্যার বললেন, এত ব্যাগ নিয়ে যেতে পারবে? প্রিয়তার দু হাতে ভরপুর ব্যাগের দিকে তাকালো। আজ সকালেই মিথির মা এগুলো দিয়েছেন প্রিয়তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। মিথির গ্রাম থেকে কি দেওয়া হয়েছে কে জানে। প্রিয়তা বিনয়ী হয়ে বলল, সমস্যা নেই স্যার, মিথি আছে তো, একটা রিক্সা চেপে বাসায় যেতে পারলেই হবে।
লাফিয়ে উঠল মিথি, খপ করে বলল, কি বলো আপু? আমার তো কোচিং আছে, আমি তোমার সাথে এত নাদুস নদুস ব্যাগ নিতে পারবো না। ডাহা মিথ্যে কথা। প্রিয়তা রাগে থমথমে হয়ে গেল এবার, তবে কিছু বলতে পারল না। নুরুল স্যার তারপর গম্ভীর হয়ে একবার দেখে নিলেন অভিকে, তারপর বললেন, প্রিয়তা এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। কিছু বলার আগে বাধ্য ছেলের মতো একটা রিকশা ডাকলো সে। প্রিয়তা তাকালো মিথির দিকে করুণ চোখে। মিথি রাজ্যজয়ী হাসি হেসে চলে গেল, চোখে জানান দিল এটাই হলো প্রিয়তার তার মাথায় বাড়ি দেওয়ার শাস্তি। প্রিয়তা হতাশার শ্বাস ছাড়ল। সব সময় সবারই এক সময় আসে, তখন সে জিতলেও এখন মিথি জিতল। হতাশায় আষ্টে পৃষ্ঠে ডুবুডুবু জল খাওয়ার আগে প্রিয়তাকে রিকশায় উঠতে বলল অভি। ব্যাগগুলো হাতে নিয়ে সযত্নে রেখে প্রিয়তার পাশে বসে পড়ল। অন্য রিকশা নিয়ে বাড়ির দিকে চলে গিয়েছে নুরুল স্যার। অভি পাশে বসা মাত্রই প্রিয়তা অস্বস্তিতে গা ছুঁয়ে বসে রইল। ভর দুপুরে তপ্ত গরমের খেলা, পুরো সড়ক নীরব। আজ সময়টা যেন খুব দীর্ঘ আর ধীর গতির মনে হচ্ছে। অভির পাশে আধ ঘন্টা ধরে বসে থাকা প্রিয়তার মনে হচ্ছে রিকশা বুঝি বহু সময় ধরে চলমান। এর মধ্যে অভি কথা বলল না কোনো, শুধু নীরবে শশব্যস্ত হয়ে রইল। তবে এখন আচমকা বলল,